স্বাগতম সবাইকে। রহস্য, রোমাঞ্চ আর বিজ্ঞানের এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ আমরা শুনব এক অদৃশ্য ঘাতকের গল্প। জলপাইগুড়ির সেই রাতটা ছিল হাড় কাঁপানো ঠান্ডা আর আদিভৌতিক কুয়াশায় ঘেরা। ল্যাম্পপোস্টের ম্লান আলোগুলো কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে ঝাপসা হয়ে যাচ্ছিল। চারদিকে এক অদ্ভুত থমথমে নীরবতা, যেন প্রকৃতি কোনো এক মহাপ্রলয়ের অপেক্ষায় শ্বাস রোধ করে আছে। অবসরপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক ডাক্তার অনিমেষ চ্যাটার্জি তার নির্জন স্টাডি রুমে বসে ডায়েরি লিখছিলেন। হঠাৎ তার ফোনের স্ক্রিনটা নীল আলোয় জ্বলে উঠল। কোনো নম্বর নেই, শুধু একটা রহস্যময় মেসেজ ভেসে এলো। বাতাস কথা বলছে, অনিমেষ, তুমি কি শুনতে পাচ্ছ? ঠিক রাত 12:15 জানলার ভারী ও কাঠের কপাটটা একটা তীক্ষ্ণ শব্দ করে নিজে থেকেই খুলে গেল। বাইরে কোনো ঝড় ছিল না, অথচ ঘরের ভেতর এক অদৃশ্য কম্পনে ফুলদানিগুলো টেবিলের ওপর তাল মিলিয়ে নাচতে শুরু করল। এক নীলচে বাষ্প জানলার ফাঁক দিয়ে সাপের মতো ঘরে ঢুকে এলো এবং ঘরটা মুহূর্তের মধ্যে হিমঘরের মতো ঠান্ডা হয়ে গেল। ডাক্তার চ্যাটার্জি চিৎকার করতে চাইলেন, কিন্তু তার ফুসফুস যেন কেউ পাথরের চাপে পিষে ফেলল। কলমটা হাত থেকে ছিটকে পড়ল, আর ডায়েরির পাতায় নীল কালির এক বীভৎস দাগ পড়ে গেল। মৃত্যুর ঠিক আগে তিনি শেষ শক্তিটুকু দিয়ে ডায়েরির শেষ পাতায় একটি ধাঁধা লিখে গেলেন। ধাঁধা এক, পা নেই তার, তবু সে চলে, চোখ নেই তার, তবু সব গিলে ফেলে, কানে আসে না তার কোনো ডাক, বাতাসেই লুকানো তার মারণ পাক। আমি কে? পরদিন সকালে তার নাতি, তরুণ ফরেনসিক বিশেষজ্ঞ সৌনক যখন স্টাডি রুমে পৌঁছাল, সে দেখল দাদুর নিথর দেহটা চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছে। পুলিশ অফিসাররা এটাকে সাধারণ হার্ট অ্যাটাক বলে ফাইল বন্ধ করতে চাইলেও সৌনকের ফরেনসিক চোখ অন্য কিছু দেখল। দাদুর চশমার কাছে এক ধরনের অদ্ভুত ফ্র্যাকটাল প্যাটার্ন তৈরি হয়েছিল, যা একমাত্র উচ্চমাত্রার অদৃশ্য কম্পনেই সম্ভব। সে দাদুর হাতের তালু পরীক্ষা করে দেখল সেখানে সুঁইয়ের মাথার মতো কয়েকটা নীল ছিদ্র। সৌনক বুঝতে পারল, এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা বিজ্ঞানের অপব্যবহার করে করা এক নিখুঁত এবং আধুনিক হত্যাকাণ্ড। সৌনক তার ব্যক্তিগত ল্যাবে দাদুর রক্তকণিকা পরীক্ষা করতে গিয়ে স্তব্ধ হয়ে গেল। কোষগুলো কোনো বিষে মরেনি, বরং এক প্রচণ্ড যান্ত্রিক কম্পনে ভেতর থেকে ফেটে চৌচির হয়ে গিয়েছিল। সে বুঝতে পারল ঘাতক কোনো মানুষ নয়, বরং এক অদৃশ্য শব্দ তরঙ্গ বা ইনফ্রাসনিক ফ্রিকোয়েন্সি। এটি এমন এক কম্পন যা মানুষের কানে ধরা পড়ে না, কিন্তু শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে দিতে পারে। সে রাতে একটি বিশেষ ফ্রিকোয়েন্সি ডিটেক্টর নিয়ে রাস্তায় বেরিয়ে সৌনক লক্ষ্য করল, ঠিক রাত 12:15 শহরের সব পশু পাখি একসাথে আর্তনাদ শুরু করেছে। সে তার হেডফোনে এক অদ্ভুত লো পিচ গুঞ্জন শুনতে পেল। সে আবিষ্কার করল, শহরের মাটির নিচ দিয়ে যাওয়া ব্রিটিশ আমলের বিশাল ড্রেনেজ পাইপলাইনগুলোকে একটা বিশাল সাউন্ড চেম্বার হিসেবে ব্যবহার করে পুরো শহরটাকে একটা মারণ বাদ্যযন্ত্রের মতো বাজানো হচ্ছে। ল্যাবের কম্পিউটারে সে আরেকটি এনক্রিপ্টেড ধাঁধার সম্মুখীন হল। ধাঁধা 2, আমি যত বেশি নিচু হই, তত বেশি ভয়ঙ্কর হই। আমি কান দিয়ে শোনা যাই না, কিন্তু হাড়ের কাঁপনে চেনা যাই। আমার ঘর নেই, কিন্তু আমি দেওয়াল ভেদ করি। আমি কি? তদন্তের গভীরে গিয়ে সৌনক দাদুর গোপন লকার থেকে উদ্ধার করল প্রজেক্ট জিরোয়ারের ব্লুপ্রিন্ট। 20 বছর আগে একটি খনি দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না, ওটা ছিল দ্য নেবুলা গ্রুপ নামক এক আন্তর্জাতিক অপরাধ চক্রের অশুভ পরীক্ষা। মিস্টার সামন্ত ছিলেন সেই চক্রের স্থানীয় এজেন্ট। দাদু যখন এই পৈশাচিক প্রযুক্তির প্রমাণ পুলিশের কাছে পাঠাতে চেয়েছিলেন, তখনই তাকে সরিয়ে দেওয়া হয়। সৌনক জানতে পারল, আগামী 24 ঘণ্টার মধ্যে এক বিশেষ উল্কাপাতের সুযোগ নিয়ে, যখন পৃথিবীর বায়ুমণ্ডল শব্দের জন্য অতিসুপরিবাহী হয়ে উঠবে, তখন এই তরঙ্গ স্যাটেলাইটের মাধ্যমে দেশের প্রতিটি বড় শহরে ছড়িয়ে দিয়ে গণহারে হত্যা করা হবে। একটি ম্যাপের পেছনে সে আরও একটি সংকেত বা ধাঁধা পেল। ধাঁধা 3, 16 রাতে যখন আকাশ কাঁদবে, উল্কাপাত, তখন মাটির নিচের দৈত্য জেগে উঠবে।
যদি তুমি থামাতে চাও তার গান, তবে দিতে হবে নিজেরই প্রাণ। সেই দানবটি কোথায় লুকানো? সৌনক যখন বাংলোর মাটির নিচের এক গোপন ডিজিটাল ভল্টে প্রবেশ করল, সেখানে তার সামনে এক বিভীষিকাময় সত্য উন্মোচিত হল। ঘরের সবকটি স্ক্রিন একসাথে নীল আলোয় জ্বলে উঠল এবং ভেসে উঠল দাদুর এক বিকৃত মুখ। এ ছিল দাদুর চেতনার এক ডিজিটাল সংস্করণ, একটি সুপার ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই ডিজিটাল দাদু সৌনককে জানালেন যে সৌনকের বাবা মায়ের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং তাদের ওপর দাদু নিজেই প্রথম পরীক্ষা চালিয়েছিলেন। আরও ভয়ঙ্কর তথ্য হল, সৌনকের হাড়গুলো সাধারণ ক্যালসিয়াম দিয়ে নয়, বরং বিশেষ গ্রাফিন ন্যানোটিউব দিয়ে তৈরি। সে আসলে দাদুর তৈরি পৃথিবীর শ্রেষ্ঠ লিভিং অ্যান্টেনা বা জীবন্ত সংকেত বাহক। দাদু চেয়েছিলেন সৌনকের মস্তিষ্ককে গ্লোবাল সার্ভারের সাথে প্লাগ ইন করে পুরো পৃথিবীর ডিফেন্স সিস্টেম নিজের দখলে নিতে। ডিজিটাল দাদু তাকে শেষ ধাঁধাটি দিলেন। ধাঁধা 4, রক্ত দিয়ে গড়া আমি, তবু আমি যন্ত্র। আমার ভেতরেই লুকিয়ে ধ্বংসের মন্ত্র। আমি কে, যার নারী আর তার মিলেমিশে একাকার? ডিজিটাল দাদুর এই অহংকার আর অশুভ পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিতে সৌনক এক চরম আত্মঘাতী সিদ্ধান্ত নিল। সে জানত এই সিস্টেমটি শুধুমাত্র দাদুর বায়োমেট্রিক ডিএনএ সিকোয়েন্স দিয়ে সুরক্ষিত, যা এখন একমাত্র সৌনকের রক্তেই বিদ্যমান। সে ব্লেড দিয়ে নিজের হাতের কবজি গভীর করে কেটে ফেলল। ক্ষতস্থান থেকে লাল নয়, বরং একটা নীল রঙের ঘন ন্যানোতরল বের হতে লাগল। সৌনক ল্যাবে রাখা রাসায়নিকের সাহায্যে নিজের সেই নীল রক্তকে একটি লিভিং ডিজিটাল ভাইরাসে রূপান্তরিত করল এবং নিজের শরীরকে ইলেকট্রোডের মাধ্যমে সরাসরি মেইনফ্রেম সার্ভারের সাথে যুক্ত করে দিল। তার শিরা দিয়ে যখন ডিজিটাল ডেটা আর জৈবিক রক্ত একসাথে বইতে শুরু করল, তখন মানুষ আর যন্ত্রের মধ্যে এক মহাযুদ্ধ শুরু হল। স্ক্রিনে ডিজিটাল দাদুর মুখটা যন্ত্রণায় পিক্সেল হয়ে ফেটে যেতে লাগল। সৌনকের চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করল, তার স্নায়ুতন্ত্র পুড়ে যাচ্ছিল, কিন্তু সে হাত সরাল না। সে তার নিজের ডিএনএ দিয়ে দাদুর সেই পৈশাচিক ডিজিটাল সাম্রাজ্যকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। বিস্ফোরণ তখন শুরু হয়ে গিয়েছিল। ল্যাবের বিশালাকার টাওয়ারগুলো থেকে নীল ইলেকট্রিক স্পার্ক বের হতে লাগল এবং পুরো ভূগর্ভস্থ ঘরটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকল। ডিজিটাল দাদু শেষবারের মতো আর্তনাদ করে উঠলেন, কিন্তু সৌনকের অদম্য ইচ্ছাশক্তির কাছে যন্ত্র হার মানল। এক প্রচণ্ড মহাবিস্ফোরণে সেই ভূগর্ভস্থ ল্যাব ধসে পড়ল, আর চিরতরে মুছে গেল দাদুর সেই অন্ধকার ইতিহাস। 6 মাস পর জলপাইগুড়ির সেই বাংলোর বারান্দায় হুইলচেয়ারে বসে এক যুবক দূরের পাহাড়ের দিকে তাকিয়ে আছে। সৌনক বেঁচে ফিরেছে, কিন্তু তার সেই অলৌকিক ক্ষমতা আর শরীরের কৃত্রিম তেজ চিরতরে মুছে গেছে। সে এখন একজন অতি সাধারণ মানুষ, যার স্নায়ুতন্ত্রের অপূরণীয় ক্ষতির কারণে হয়তো সে আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কিন্তু তার চোখে আজ এক অদ্ভুত পরম জয়ের তৃপ্তি। আকাশে তখন রক্তিম সূর্য ডুবছে, গির্জার ঘড়িটা স্বাভাবিকভাবে বেজে উঠল। এখন আর সেই শব্দে কোনো মারণ কম্পন নেই, আছে শুধু এক শান্তিময় সন্ধ্যার আহ্বান। সৌনক তার ডায়েরিতে শেষ বাক্যটি লিখল, শয়তানের অমরত্বের চেয়ে মানুষের মরণশীলতা অনেক বেশি সুন্দর। অদৃশ্য ঘাতক আজ চিরতরে কবরে শুয়ে আছে, আর শহরটা ফিরে পেয়েছে তার হারানো প্রাণের সুর। গল্প পাঠে ও গল্পের সূত্রধার রিক। বন্ধুরা, আজকের এই রহস্যময় গল্পটির পড়তে পড়তে ছড়িয়ে আছে বেশ কিছু বুদ্ধিমত্তার ধাঁধা। প্রতিটি ধাঁধা আপনার চিন্তাশক্তিকে চ্যালেঞ্জ জানাবে। আমি চাই আপনারা প্রতিটি ধাঁধার উত্তর মনোযোগ দিয়ে ভেবে বের করুন এবং ঝট কমেন্ট বক্সে লিখে জানান। দেখি কার বুদ্ধিবৃত্তি সবচেয়ে তীক্ষ্ণ। আপনাদের সঠিক উত্তরের অপেক্ষায় রইলাম।